জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক অস্পষ্টতা রয়েছে বলছে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক অস্পষ্টতা খুঁজে পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি হওয়ার একদিন পর শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেকগুলো বিষয়ে অস্পষ্টতা লক্ষ্য করেছি। এর ফলে জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। আমরা জানি যে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই আদেশ জারি করেন এবং সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই একসঙ্গে গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি জুলাই সনদের আদ্যোপান্ত। বিষয়টি নিয়ে কথা বলতে এরই মধ্যে আমার সাথে স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন, যুক্ত হয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। ফয়েজ আহমদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে জানিয়ে রাখতে চাই আর কিছুক্ষণের মধ্যে আমাদের আরও একজন অতিথি আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যদিও এখানে আমি যে খবরটি পড়েছি সেখানে উল্লেখ করা আছে যে এনসিপির একটি মন্তব্য আমি জুলাই সনদ নিয়ে উল্লেখ করেছি, কিন্তু যেহেতু এনসিপির যিনি আসবেন তার কাছ থেকে আমরা সেই অস্পষ্টতা সম্পর্কে জেনে নিব নিশ্চয়ই। আমি একটু জানতে চাই জুলাই সনদ যে আদেশটি নিয়ে যে আমরা প্রতিক্রিয়া দেখছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রতিক্রিয়া দেখছি, সেটিকে আপনি ঠিক এই মুহূর্তে কিভাবে ব্যাখ্যা করছেন বা বিশ্লেষণ করছেন? ফয়েজ আহমদ। জি, আপনাকে ধন্যবাদ। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন সংক্রান্ত যেই আদেশ ইতিমধ্যে জারি হয়েছে, আপনি সেটা জানেন যে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ এই আদেশ অনুমোদন দেওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা তার সারসংক্ষেপে স্বাক্ষর করেন, তার প্রেক্ষিতে রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন। আপনি খেয়াল করলে দেখবেন আদেশ জারির পরপরই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে তাদের কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, কিন্তু ওই প্রতিক্রিয়া ব্যক্ত করার পরেও ওনারা যখন আবার বসেছেন, নিজেরা আলাপ আলোচনা করেছেন, ফাইনালি এটাকে ওয়েলকাম করেছেন। দেখুন, জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত যেই আদেশ, এটার মোদ্দা কথা কি? এর মোদ্দা কথা হচ্ছে যে কোন বিষয়গুলি এই আদেশে থাকছে, জুলাই সনদে থাকছে, তাই তো? একদমই সংবিধান সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়, 48টি বিষয় থাকছে, তার 48টি সংবিধান সংশ্লিষ্ট বিষয়। অপরাপর যে সমস্ত বিষয়গুলি রয়েছে, আমাদের ঐকমত্য কমিশন যে বিষয়গুলিতে রিফর্মের জন্য সম্মত হয়েছে সব দলের সঙ্গে, সেগুলি আলাদা আলাদাভাবে অধ্যাদেশ আকারে, আদেশ আকারে, অর্ডার আকারে, কোনো আইনের সংশোধন আকারে, কোনো কিছু না করে শুধুমাত্র নির্বাহী আদেশের ভিত্তিতে সেগুলি সংশোধন করা যাচ্ছে, রিফর্ম করা যাচ্ছে, সেগুলি নিয়ে কাজ শুরু হয়েছে। সুতরাং সংবিধান সংক্রান্ত যে বিষয়গুলি, সেগুলিতে এক ধরনের জটিলতা থাকবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? আইন কানুন বা মাদার ল, সংবিধান হচ্ছে একটা দেশের সবচেয়ে বড় আইন। সংবিধানের আপনি খেয়াল করলে দেখবেন যে এই দেশের সংবিধান বিশেষজ্ঞই বা কয়জন, তাই না? সুতরাং সংবিধানকে খুব নিবিড়ভাবে বোঝা, সেই সংবিধানের সংশোধন, সেই সংবিধান নিয়ে আলাপ আলোচনা, সেই জায়গায় মাত্র তো একদিন হলো বা 2 দিন হলো। আমার মনে হয় জুলাই সনদের বিষয়টাকে নিয়ে আরও যখন বিশ্লেষণ হবে, কেউ কেউ সেখানে অনেক ইতিবাচক জিনিস খুঁজে পাবেন, এবং পাশাপাশি এটাও সত্য যে আইনের যেহেতু বিষয়, কোনো জায়গায় অ্যাপারেন্টলি মনে হবে এটা খুব জটিল, এটা বাস্তবায়ন কেমন হবে বা এটা হলে কেমন হবে সেসব নিয়ে। কিন্তু আলটিমেট কথা হচ্ছে, পরিষ্কার যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলি দীর্ঘ 9 মাস একত্রে নিজেরা আলাপ আলোচনার ভিত্তিতে যেই ঐক্যমত্যে এখন পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছেন, সেটা এত জটিল আইনি সব ভাষা, এসবে আমি না গিয়ে যদি খুব সাধারণ মানুষের সহজ ভাষায় আমি নিজে যেভাবে বুঝতে পছন্দ করি সেভাবে যদি বলি, তাহলে বাংলাদেশ রাষ্ট্রে ভবিষ্যতে আর কখনোই যেন ফেসিবাদ ফিরে আসতে না পারে, বাংলাদেশ রাষ্ট্রে যেন আরও কোনো শাসক শেখ হাসিনা হয়ে উঠতে না পারে, সেই পথ রুদ্ধ করার জন্য আমাদের পলিটিক্যাল পার্টিগুলি কমিটেড।
তাদের এই কমিটমেন্টের আউটকাম হচ্ছে আমাদের সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে, আমাদের গণতান্ত্রিক বিভিন্ন প্রতিষ্ঠানে, আমাদের সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে নানান সংশোধন, সংযোজন, বিয়োজন প্রয়োজন, সেগুলি ওনারা সর্বসম্মতিক্রমে স্বাক্ষর করেছেন। সেগুলি সর্বসম্মতিক্রমে গণভোটে যাচ্ছে, তার মধ্য দিয়েই পাশ হবে। তার এই গণভোটের যে কথাটা হচ্ছে, গণভোটের যে আউটকামটা আমরা পাবো সেটা হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশ আরেকজন হাসিনা দেখতে চাই কিনা, ফ্যাসিবাদ দেখতে চাই কিনা, এটার পক্ষে আসলে জুলাই সনদ নিয়ে আসলে যদি সেটি ঠিকভাবে মানে সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে ভবিষ্যতে আমরা ফ্যাসিবাদ কিংবা শেখ হাসিনার মতো কোন রকমের স্বৈরাচারিতার মুখোমুখি হব না, এমনটাই আশা প্রকাশ করছেন আপনি। আমরাও সেই আশাটা ধরে রাখতে চাই। কিন্তু বেশ কিছু রাজনৈতিক দলের আসলে এই গণভোট ইস্যুতে যে প্রশ্নগুলো আছে, সেই সংস্কারের বিষয়ে যে গুরুত্ব দেওয়া হয়নি ঠিক মতো এই সনদে, সেরকম অভিযোগও আছে। আমি বিরতির পরে এসে আপনার কাছে নিশ্চয়ই এই বিষয়গুলো একটু স্পষ্ট হব। ফয়েজ আহমেদ, দর্শক একটা বিরতি নিচ্ছি। ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন, ফিরছি ঘুরে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছে এবং আজকে আলোচনার বিষয় জুলাই সনদের আত্মপান্ত। আমরা জানিয়ে রাখতে চাই ঠিক এরই মধ্যে আমাদের আরেকজন অতিথি মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি NCP, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। মনিরা শারমিন, আপনাকেও স্বাগত জানাতে চাই। ফয়েজ আহমেদ আগে থেকেই আমাদের সাথে যুক্ত আছেন। ফয়েজ আহমেদের এতক্ষণ আমরা মন্তব্য জানছিলাম জুলাই সনদ নিয়ে। আপনার কাছ থেকে আসলে জানতে চাই আসল জিনিসটি যে NCP তাদের মতামত বা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং তারা বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক অস্পষ্টতা রয়েছে, এমনটা NCP ভাবছে। এবং শুধু তাই না, এই যে অস্পষ্টতার জায়গাগুলো রয়েছে, এর কারণে এর বাস্তবায়ন পরিপূর্ণভাবে হবে কিনা সেটি নিয়েও তারা এক ধরনের শঙ্কা প্রকাশ করেছে দলের পক্ষ থেকে। অস্পষ্টতা এবং বাস্তবায়নের যে শঙ্কা দেখছেন আপনারা, তা যদি একটু বুঝিয়ে বলতেন আমাদের জন্য পরিষ্কার হতো। মনিরা শারমিন। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সমালোচক ফয়েজ ভাইকে শুভেচ্ছা। দেখেন, প্রথমত আমরা যেটা বলেছিলাম যে এই জুলাই সনদটি এটি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন, কারণ এই জুলাই সনদের প্রথমেই যদি আপনি শুরুটা দেখেন, সেখানে কিন্তু গণ অভ্যুত্থানের সার্বভৌম যে ক্ষমতা, যেই জনগণের কথা বলা হয়েছে এবং সেই ম্যান্ডেটের কথা বলা হয়েছে, এবং সেই ম্যান্ডেট দিয়ে যখন আবার রাষ্ট্রপতি এই আদেশটি জারি করেন, তখন কিন্তু এখানে একটা ডিসক্রিপেন্সি থেকে যায় এবং রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন কিনা এই বিষয়ে আসলে তর্ক আছে। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যেহেতু নির্বাহী ক্ষমতা বলে ডক্টর ইউনূস এটি জারি করতে পারেন। এবং আমি যদি বলি যে গণ অভ্যুত্থানের যদি বলি যে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একমাত্র যদি আমি বলি সেটা যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সুতরাং ডক্টর ইউনূস এইটি যদি জারি করতেন এটি সবচেয়ে বেশি ভালো হতো। এখন এই জায়গা থেকে যখন চুপ্পুকে আসলেই কি আমরা বলবো, শাহাবুদ্দিন চুপ্পু কি আসলেই গণ অভ্যুত্থানের সেই ম্যান্ডেট প্রাপ্ত কিনা, সুতরাং সেই জায়গা থেকে একটা প্রশ্ন থেকে যায়। এবং আমি যদি বলি যে এখানে এটি কিন্তু কোর্টের রিট হওয়ার এটা একটা সমূহ সম্ভাবনা আছে পরবর্তীতেও, যে এটিও। এবং এই ক্ষেত্রে অনেকেই বোঝাতে চান যে এটি তো আসলে এক্সট্রা কনস্টিটিউশনাল। এখন এক্সট্রা কনস্টিটিউশনাল যদি বলেন, তাহলে তো আসলে এই গণ অভ্যুত্থানের পরে অনেক কিছু এক্সট্রা কনস্টিটিউশনাল। ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকারটি যদি আপনি 106-এর কথা বলেন, সেটি তো আসলে সেটির মধ্যে আরও অনেক কিছু আমরা এক্সট্রা কনস্টিটিউশনালি করছি। এবং এখানে এক্সট্রা কনস্টিটিউশনাল বললে এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি নিজেও কিন্তু আসলে 93 অনুচ্ছেদ অনুযায়ী এটি করতে পারেন না, কারণ এটির মধ্যে অনেক কিছুই আছে যেটি সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে। সুতরাং এই আদেশটি তিনি জারি করতে পারেন কিনা এটি কিন্তু একটা বড় প্রশ্ন। এবং পরবর্তীতে আমরা যেটা বলছি যে দেখেন, এখানে কিন্তু আমাদের মনে হয়েছে যে সব দলের মন রক্ষা করবার মতো একটি সনদ হয়েছে। এবং আমরা এর আগেও দেখেছি যে যখন আমরা ঘোষণাপত্রের কথা দেখলাম, জুলাই ঘোষণাপত্রেও কিন্তু সরকারের পক্ষ থেকে দেখলাম যে সব দলকে খুশি করা, এবং আমাদের তো ওই ক্ষেত্রে আমরা যেটা মন্তব্য করেছিলাম যে সেটা দলীয় ঘোষণাপত্র হয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে এখানে দেখেন যেটা বলা হয়েছে যে এই আগামী সংসদের কথা, আগামী সংসদে যেই যাদের আসলে বলা হচ্ছে যে শেষের যেটি আমি যদি বলি ঘ নাম্বারে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে যে যেই প্রস্তাবগুলি, মানে একটা তো উচ্চকক্ষের কথা বলা হয়েছে যে সেটি বাস্তবায়নের ব্যাপার, এবং এর পরবর্তীতে বলা হয়েছে যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠান আসলে কোনগুলো। এখানে বলা হয়েছে যে আমরা বলেছি যে দুদক এবং মানবাধিকারকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্তকরণ, কিন্তু সেটি কিন্তু করা হয়নি। সুতরাং এখানে সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কাদের বোঝা, মানে
প্রতিষ্ঠানগুলোকে বোঝানো হয়েছে, এটি একটি প্রশ্ন। এবং আরও একটি বিষয়, যখন আমরা বলছি যে এই জুলাই সনদে বর্ণিত ঘ নাম্বারে যেটা আছে যে অন্যান্য সংস্কার প্রস্তাব যেগুলো রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে, সুতরাং এটি কিন্তু পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবে তাদের মর্জির উপরে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি যদি বলি একটু মনিরা শারমিন যুক্ত করি যে আপনারা বলছেন যে রাষ্ট্রপতি আসলে জারি করতে পারেন কিনা কিংবা রাষ্ট্রপতির সেই এখতিয়ার আছে কিনা সে নিয়ে একটি প্রশ্ন আপনারা তুলছেন। তিনি করতে পারবেন না, এটা প্রধান উপদেষ্টা সাইন করবেন, এমনটাই আপনাদের এক ধরনের এনসিপির পক্ষ থেকে দাবি ছিল। আবার কাল যখন আপনারা আপনাদের প্রতিক্রিয়া, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছেন, তখন আপনারা বলছেন উনি আমাদের আইন উপদেষ্টা গণ অভ্যুত্থানের পর থেকে পর্যন্ত কিভাবে গণ অভ্যুত্থানকে মুজিবীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা যায় সেই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ উপদেষ্টা পরিষদের একজনের উপদেষ্টাকে নিয়ে আপনারা প্রশ্নও তুলে ফেলছেন। তো সেক্ষেত্রে সেই উপদেষ্টাদের প্রতি যে আপনাদের বিশ্বাসটা আছে সেটা কিভাবে প্রমাণ হয়? তাদের উপরও তো আপনাদের আস্থা নাই। না দেখেন, এই যে উপদেষ্টা পরিষদ, এটি তো অস্বীকার করবার জো নাই যে উপদেষ্টাদের মধ্যে সবাই একেবারে নির্দলীয় বা এরকম কিছু। তাই উপদেষ্টা পরিষদ সর্বদলীয়, এটি সর্বজন স্বীকৃত। এখানে সব দলেরই রিপ্রেজেন্টেশন আছে এবং সেই ধরনের একটা নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে তো আমরা দেখছি বিভিন্ন উপদেষ্টা তাদের নানানমুখী বক্তব্য বলেন এবং এটি আসলে তাদের দলীয় পরিচয় অনেক ক্ষেত্রে প্রকাশ পেয়ে যাচ্ছে। তারা ঢাকার চেষ্টা করলেও পরিচয়টা আসলে আমি ফিরবো, মনিরা শারমিন ফিরবো, কারণ আপনারা বলছেন আরো একটি কথা বলছিলেন যে এই বিষয়টি পুরো সনদটি লেখার সময় কোন একটি দলের প্রতি আপোষ করে কোন একটি দলের প্রেসক্রিপশন অনুযায়ী এই সনদ হয়েছে, সর্বশেষ জারি হয়েছে, সেই অভিযোগটিও আছে। নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো কাদের প্রতি আপনারা ইঙ্গিত করতে চাচ্ছেন। আমি একটু ফয়েজ আহমদ আপনার কাছে যাই, রাষ্ট্রপতি জারি করতে পারেন কিনা এই নিয়ে এক ধরনের সংশয় কিন্তু থেকেই গেল, তাদের অভিযোগও কিন্তু থেকে গেল। জি ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, দেখুন, ভেরি ট্রু, আমরা অভ্যুত্থান পরবর্তীতে এসে যদি অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে পারে এমন সব ব্যক্তিকে দিয়েই বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেতাম, এটা খুবই ওয়ান্ডারফুল হতো। কিন্তু বাস্তবতা এই যে রাষ্ট্রপতি থেকে গেছেন, বাস্তবতা হচ্ছে এই রাষ্ট্রপতির কাছ থেকেই এই উপদেষ্টা পরিষদ শপথ নিয়েছেন। এবং ধরুন, খুব পলিটিক্যালি যদি আলাপটা করি এবং খুব লজিক্যালি যদি চিন্তা করি, ধরুন আমার বোন মনিরা যেটা বলছে যে অভ্যুত্থানের যেই জনগণের ম্যান্ডেট, সেই জনগণের ম্যান্ডেট তো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর নেই, তাই তো? সো জনগণের ম্যান্ডেট নেই বলে, খুব লজিক্যালি চিন্তা করুন, নেই বলে জনগণ দ্বারা শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। তারপর প্রেসিডেন্টের কে অপসারণের জন্য দাবি উঠেছে, প্রেসিডেন্টকে বিতাড়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে আন্দোলনও হয়েছে, সেটা তো হয়নি। তার মানে জনগণ সেখানে একরকম ডিভাইডেড ছিল। আমি লজিক্যালি বলছি কেন ডিভাইডেড ছিল। লোক, আমরা অনেক সময় অনেক বাস্তবতাকে মেনে নেই এই বিবেচনায় যে আমরা সত্যিকার অর্থেই আমরা 24 জুলাই আগস্টে যেই রক্তের বন্যা আমরা দেখেছি, যেই হত্যাযজ্ঞ আমাদের উপর দিয়ে গেছে, আমরা সেরকম আরেকটি ঘটনা বা তার কাছাকাছি ঘটনাকেও এফোর্ড করার জায়গায় নেই। আমরা চাই না। সুতরাং আমাদের সব ক্ষেত্রে যে আমরা ভালোটা নিতে পারবো, উৎকৃষ্টটা নিতে পারবো, তা হয়তো হয়নি। কোনো ক্ষেত্রে আমাদেরকে মন্দের ভালো নিয়ে এগোতে হয়েছে, এটা হচ্ছে একটা বাস্তবতা। কিন্তু একই সঙ্গে ওনারা যে কথাটা বলছেন, ওনাদের যেই একদম অভ্যুত্থানের সম্মুখ সারির যে স্পিরিট, সেটাকে আমি পূর্ণ সম্মান দেখাচ্ছি। ওনাদের ওই স্পিরিটটা থাকাই উচিত, থাকবেই। ওনারা হয়তো সবকিছু এভাবে মেনে নিতে পারবেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যখন বা আমরা সবাই মিলে যখন 5 আগস্ট পরবর্তী সময় 3 দিন অপেক্ষার পর একটা সরকার গঠন করলাম, সেই গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়েই আমরা প্রক্রিয়াগতভাবেই এমন এক পদ্ধতিতে ঢুকে পড়েছি যেখানে আমাদেরকে অনেক কিছু মেনে নিতে হচ্ছে। পুরোপুরি মানতেও পারছি না, আবার কিছু না মেনেও এগোতে পারছি না। ঠিক একই কারণে আপনি যেটা বলছেন যে প্রেসিডেন্টের এখতিয়ার আছে কি নেই, তাই না? সো প্রেসিডেন্টের এখতিয়ার যদি না থাকে, সেটা কোর্টে চ্যালেঞ্জ হোক, যেটা মনিরা বলছিলেন যে চ্যালেঞ্জ হতে পারে, হোক। আমাদের তো সর্বোচ্চ আদালত আছে, আদালতের মধ্যে দিয়ে সেটা সুরাহা হবে। আর ওনাদের যে আপত্তির জায়গাটা, সে জায়গায় আমি যেভাবে বুঝি, আমার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা বলি, প্রেসিডেন্টের স্বাক্ষর করা নিয়ে ওনাদের একটা ঘোরতর আপত্তি শুরু থেকে আছে। দেখুন, এটা অনুমোদন কে দিয়েছে? উপদেষ্টা পরিষদ। সেই সারসংক্ষেপে কে স্বাক্ষর করেছেন? প্রধান উপদেষ্টা নিজে। তারপরে যেই কাজটা, সেটা অনেকটা আলংকারিক।
ওই যে আমরা বলছি আমরা পুরো উৎকৃষ্টটা যদি নিতে পারতাম ভালো হতো, কিন্তু আমাদেরকে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু জিনিস আগেরটাকেই মেনে নিতে হচ্ছে, যেভাবে আমাদেরকে প্রেসিডেন্টকে মেনে নিতে হচ্ছে। আমাদের উনি আছেন, এটা আমরা উপেক্ষা করতে পারছি না। আইনগত বাধ্যবাধকতার বিষয়টি অবশ্যই আছে নিশ্চয়ই। আইনগত, হ্যাঁ, এখানে আইনগত বিষয় যদি আসেন, আমি আইনজ্ঞভাবে নই, আমি আইনের অত বিশেষজ্ঞ নই, তবে আমি কমন সেন্স দিয়ে যতটুকু বুঝি পরিষ্কার যে আমরা অনেক কিছুতে আইনে থাকতে পারিনি। ভেরি ট্রু, আপনার প্রধান উপদেষ্টা বলে আইনি কিছু নেই। ভেরি ট্রু, একটি নির্বাচন অনুষ্ঠান হওয়ার পরে আরো একটি নির্বাচন অনুষ্ঠান হতে 5 বছর সময় লাগবে, সেই বাস্তবতায় আমরা এখন নেই। ভেরি ট্রু যে আপনার সংবিধানের বাইরে কোনো পদ্ধতিতেই রাষ্ট্র ক্ষমতার কেউ দায়িত্ব গ্রহণের কোনো সুযোগ রাখা হয়নি। সো আমরা সম্মিলিতভাবে এই সরকারের সঙ্গে আমরা যারা আছি, উপদেষ্টা পরিষদ তো অবশ্যই, এবং এই সরকারকে যারা উৎখাত করেছেন ওনারা নেতৃত্ব দিয়ে, এরা সবাই মোটামুটি আমরা এখন ফাঁসির আসামি, তাই তো? এটা হচ্ছে বাস্তবতা। সো আমরা যখন ফাঁসির আসামি, সুতরাং আমাদের লক্ষ্য কি ছিল, আমাদের লক্ষ্য কি আছে? আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হোক, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি আর কখনোই ফ্যাসিবাদের কবলে না পড়ুক। সেই বাস্তবতা নিশ্চিত করার জন্য যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাব, সেটাই বেসিক্যালি জনগণের ম্যান্ডেট। সেটা নিশ্চিত করার জন্য যা এখন ঘটবে, যা এখন ঘটছে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে, তার ভিত্তিতে পরবর্তী এই যে গণভোটের পরে পরবর্তী পার্লামেন্টে যে সেগুলিকে আলাপ আলোচনা করার বিষয় রয়েছে, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয় রয়েছে, তার মধ্য দিয়ে পূর্ণ আইনি ভিত্তির জায়গা যদি আপনি বলেন, সেটা একরকম। ফয়েজ আহমদ, আমি এই জায়গাটাতেই আপনাকে আটকে রাখতে চাই, কারণ গণভোটের প্রশ্নগুলো নিয়েও এক ধরনের প্রশ্ন আছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি। ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। জুলাই সনদের আদ্যপান্ত নিয়ে কথা বলছিলাম অতিথিদের সাথে। এই অংশে মনিরা শারমিনের কাছে চলে যেতে চাই। মনিরা শারমিন, আমি ছোট্ট করে একটু উল্লেখ করে প্রশ্নতে যেতে চাই। সেটা হলো যে আপনাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন এটা আদেশ হয়েছে, কিন্তু জনবিরোধী আদেশ। যিনি এই আদেশটা তৈরি করেছেন তার মাথায় ছিল বিএনপির প্রেসক্রিপশন, অর্থাৎ সরাসরি এক ধরনের অভিযোগ তোলা হয়েছে। এর আগে বলা হচ্ছিল যে এই আদেশটি বা জুলাই সনদে যা কিছু আছে তা জামাত এবং এনসিপির পক্ষে যাচ্ছে, বিএনপিকে কোণঠাসা করে রাখা হয়েছে। অথচ এই জনাব পাটোয়ারির কথা শুনে মনে হচ্ছে যে পুরোপুরি বিএনপির প্রেসক্রিপশনে এই জুলাই সনদের আদেশ জারি হয়েছে। কেন আপনাদের মনে হচ্ছে যে বিএনপির প্রেসক্রিপশনে ঐকমত্য কমিশন চলছে বা সরকার চলছে, এমনটা কেন মনে হচ্ছে? দেখেন, আমরা সত্যি কথা বলতে এই সরকারের প্রতি আমাদের যে ধরনের এক্সপেকটেশন ছিল যে সরকারটি এক ধরনের, তারাও বলেছে বিভিন্ন সময় যে তারা রেফারির ভূমিকা নিয়েছে এবং একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা নিয়েছে, কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের চাপ এটা তাদের মধ্যে দৃশ্যমান হয়েছে বারবার করে। যেমন যখন দেখেছি যে আমরা লন্ডন বৈঠকের পরে দেখলাম যে এক ধরনের বিএনপি সুলভ আচরণ তাদের মধ্যে। তারপরে যখন আমরা দেখি আবার মাঠে জামাত যখন আন্দোলন দেয়, যেটা আসলে কোনো এজেন্ডাই না, সেটা নিয়েও যখন এক ধরনের চাপ সৃষ্টি করার একটা প্রচেষ্টা থাকে, সেটাতেও দেখি আবার সরকার একটু হেলে পড়ে অন্যদিকে। সুতরাং এই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে এই যে পুরোটা সময় আমরা ঐকমত্য কমিশনে যে আলোচনা করলাম, সেখানে আসলে যেই ধরনের একটা সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা মাঝামাঝি পর্যায়ে তাদের একটা জায়গায় আসা উচিত ছিল, সেটি কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যখন ঐকমত্য কমিশন সুপারিশ করেছে, সেই সুপারিশগুলো কিন্তু একেবারেই আমরা যেইভাবে করে ঐকমত্য কমিশনে যে আলোচনাগুলো করেছি এবং সেটারই একটা রিফ্লেকশন ছিল। কিন্তু দেখা গেল আমরা যখন আবার সেটি সরকারের কাছে যখন সুপারিশ করা হলো, এবার সরকারের পক্ষ থেকে যেই আসলে আদেশটি এখন আসলো, সেখানে কিন্তু আবার এক ধরনের আমরা অ্যাম্বিগুইটি দেখতেছি, যেটা আর কি মনে হচ্ছে যে কোনো একটি দলকে একটু প্রিভিলেজ দেয়া। আমরা দেখেছি যে বিভিন্ন সেই বাইন্ডিংগুলো কমিয়ে দেওয়া, এবং দেখা গেছে যে মানে বিএনপির যাতে আসলে কোনো অসুবিধা না হয় এবং পরবর্তী সরকারে সে এই সনদটা বাস্তবায়ন করবে কি করবে না, এটি তার মর্জির উপরে অনেকখানি ছেড়ে দেওয়া। সুতরাং এই জায়গা থেকে এই ফ্রি রাইটগুলো আমরা দেখছি সরকার দিচ্ছে, সেই জায়গা থেকে আসলে এই ধরনের একটা মন্তব্য করা। বিএনপিকে দেওয়া হচ্ছে এটা মনে হচ্ছে কেন? কারণ দেখেন বিএনপি, হ্যাঁ দেখেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপি আসলে তার বিভিন্ন বক্তব্যে আপনি
ঐকমত্য কমিশনে যখন আলোচনা হচ্ছে এবং এই যে সংস্কারপন্থী যে কথাবার্তা যখন থেকে আমাদের হচ্ছে তখন থেকে দেখবেন বিএনপির পক্ষ থেকে এই সংস্কার কিছু না, একটা নির্বাচন দেন এবং আমরা হচ্ছে সরকারে যাই এবং এরপরে আমরা এটা বুঝে নিব কি বিষয়। কিন্তু এখানে দেখবেন বিচার, সংস্কার এবং একটি নির্বাচন, এই তিনটি কিন্তু এই সরকারের ম্যান্ডেট। সেই জায়গা থেকে নিজেদের একটা সংস্কার বিরোধী অবস্থানে কিন্তু বিএনপি নিজেদের নিয়ে গেছে এবং এটি কিন্তু জাতির কাছে স্পষ্ট। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে এই সংস্কার বিরোধী যে অবস্থান, এটি তো আসলে আমরা আশা করিনি এবং সরকারের পক্ষ থেকে সরকারের যেটি করার কথা ছিল যে তাদের আসলে মোটিভেট করে আসলে ওই জায়গাটায় নিয়ে যাওয়া, এটি তো সরকারের দায়িত্ব। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে সরকার নিজেদের এজেন্ডা থেকে সরে এসে কোন একটি দলের বিরোধী মনে হচ্ছে আপনাদের। দেখেন, আপনি এই গণভোট নিয়ে যদি চিন্তা করেন, গণভোটে সংস্কারের প্রসঙ্গ তো আসলে যদি বিএনপির এখানে কোনো অতিথি থাকতেন তিনি হয়তো বা এই কথাটা বলতেন যে সংস্কারের প্রসঙ্গ তো তারাই সবার আগে তুলেছে। এই যে দেখেন, এখানে এটার মধ্যে একটা বিএনপির ট্রিক্স আছে, কি বলেন তো, সংস্কার হচ্ছে সব তাদের 31 দফার মধ্যে আছে, আর কোথাও সংস্কার নাই। হ্যাঁ, জুলাই সনদের মধ্যে কোনো সংস্কার নাই, ঐকমত্য কমিশনে আমরা 30টিরও বেশি রাজনৈতিক দল বসলাম, সেখানে কোনো সংস্কার নাই, সবকিছু আছে হচ্ছে তাদের 31 দফার মধ্যে। এবং যেখানে আসলে যখন এই জুলাই সনদ বলেন, গণভোট বলেন, এই জিনিসগুলোকে যখন একটা আলু চাষে মানে আলু চাষির সাথে আলু চাষের ভাগ্যের সাথে যখন তুলনা করা হয় এবং দুটি যখন আলাদা দুটি বিষয়, তখন আমাদের আসলে মনে প্রশ্ন জাগে যে সত্যিকার অর্থে কি এই সংস্কার কি বিএনপির কাছে কোনো ম্যাটার করে, বা জুলাই সনদ কি আসলেই কোনো ম্যাটার করে? এখানে যেটি একটা প্রসঙ্গই না যে আলু চাষির ভাগ্যের কি পরিবর্তন হবে, এটি তো একটা অন্য প্রসঙ্গ। সেখানে গণভোটের সাথে দেখা যাচ্ছে এই তাদের গুরুত্বপূর্ণ, আমি যদি বলি একেবারে মানে শীর্ষস্থানীয় তিনি যখন এই কথাগুলো বলছেন, সংস্কার সেখানে অনেক বেশি কম গুরুত্ব পেয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি চলে যেতে চাই ফয়েজ আহমদ আপনার কাছে। এই অংশে আপনাকে খুবই কম সময় দিব, কিন্তু তার সাথে আমি একটু যুক্ত করে রাখতে চাই, এনসিপি ভাবছে গণভোট ইস্যুতে যে প্রশ্নগুলো করা হয়েছে তার মধ্য দিয়ে সংস্কারের সব বিষয়কে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়নি এবং বিএনপির পক্ষ থেকে আবার বলা হয়েছে গণভোটে সংবিধান পরিবর্তন সম্ভব নয়। আবার মনিরা শারমিনরা বলতে চাচ্ছেন যে বিএনপির আচার আচরণ কিংবা তাদের হাবভাব দেখে যেটা মনে হয় যে বিএনপি আসলে সংস্কার চাই না, মানে এটা বিএনপির অতিথি থাকলে হয়তো বা বলতে পারতো ভালো। আপনার কাছে খুব সংক্ষেপে আমি প্রশ্নগুলো একটু ব্যাখ্যা চাই। যেহেতু আমাকে সময় কম দিচ্ছেন, প্রথম কথা বলি যে গণভোট নিয়ে বা জুলাই সনদ নিয়ে এখন যে বক্তব্যগুলি হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলিতে, এর অধিকাংশই রাজনৈতিক। মোটামুটি এগুলি আমরা একটা সুরহার দিকে চলে গেছি, জাতি এখন পুরোপুরি ভোটমুখী। সুতরাং এটা নিয়ে আলাপ আলোচনা কিছু হবে। আর সংস্কার বিষয়ে যেটা বলছেন, ধরুন ওই যে বিএনপি 31 পয়েন্ট নিয়ে বলছে যে তারা সংস্কারের বিষয় না, আপনি রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটা রাজনৈতিক দলই গড়ে উঠেছে শুধু সংস্কারের দাবি নিয়ে। সংস্কারের দাবি এদেশে পুরনো। আবার অপরদিকে ধরুন মনিরারা বা অপর পার্টিগুলি যেমন তারেক রহমানের সঙ্গে লন্ডন মিটিং নিয়ে বলছেন। দেখুন, গত 16 বছরে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে যদি আপনি বিবেচনা করেন, সবচেয়ে নির্যাতিত যে মানুষগুলি তার মধ্যে অন্যতম তারেক রহমান। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন লন্ডনে থাকবেন, তার সঙ্গে ওনার সাক্ষাৎ হবে না, না হওয়াটাই বরঞ্চ অনেক ক্ষতিকর দিক দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য। সুতরাং এগুলিকে মিলিয়ে সরকার বিএনপির দিকে হেলে পড়েছে। আবার বিএনপি অভিযোগ করবে যে সরকার চালা এনসিপি, দুজন ছাত্র উপদেষ্টা থাকার কারণে অভিযোগ আছে যে সব নির্বাচনের আগ পর্যন্ত চলতে থাকবে। ফয়েজ আহমদ, অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ আজকে শেষ করতে চাই একেবারে সময় মতো। অসংখ্য ধন্যবাদ ফয়েজ আহমদ এবং মনিরা শারমিনকে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।